জৈব যৌগের সমাণু অধ্যায়ে তোমাদের সবাইকে স্বাগত। তো সমাণুতা নির্ণয় জৈব যৌগের সমাণুতা নির্ণয়ের ক্ষেত্রে তেমন কোনো সূত্র নেই বা কোনো নিয়ম নেই যে একটি সূত্র দিয়ে আমরা সব যৌগের সমাণুতা নির্ণয় করতে পারবো। তো কিছু কিছু ক্ষেত্রে সমাণুতা নির্ণয়ের জন্য আমরা ছোটোখাটো কিছু নিয়ম আমরা প্রয়োগ করতে পারি। যেমনটা হচ্ছে, আমরা যদি অ্যালকেনের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে চাই, তাহলে অ্যালকেনের প্রথম যে কার্বন, এক কার্বনের মিথেন, এর একটাই সমাণু, অর্থাৎ শুধু মিথেন নিজেই। ইথেনের ক্ষেত্রেও আমরা যদি লক্ষ্য করি CH3 একে যতই ক্যারিকেচার করো না কেন, এর অন্য কোনো গঠন সম্ভব নয়, সুতরাং এরও একটি সমাণু। যদি প্রোপেন হয় তাহলে সেটার ক্ষেত্রে কিন্তু একই অবস্থা, এটাকে যেভাবেই সাজানো হোক না কেন এর একটি সমাণু, অর্থাৎ এই গঠনটি সম্ভব। কিন্তু যখন 4টি কার্বন হবে তখন সমাণু সংখ্যা বের করা সম্ভব হবে। তাহলে এই 4 থেকে আমাদের শুরু, 4 থেকে 7 পর্যন্ত কার্বন সংখ্যা পর্যন্ত আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারি। এই সূত্র দিয়ে আমরা সমাণু নির্ণয় করতে পারি। তাহলে এখানে 2n-4 + 1, n মানে হচ্ছে কার্বনের সংখ্যা। তো আমরা যদি এখানে 4 দেই তাহলে 4 - 4, এই এখানে 4 - 4, 2 এর উপরে 0, 2, এটা হচ্ছে 0 হলে এটা 1 হবে, 1 প্লাস এখানে 1, এটা 2 হবে। অপরদিকে যদি আমরা এখানে 5 দেই তাহলে -4, এখানে হবে 2 + 1 3, এখানে 5, এখানে 9, অর্থাৎ আমরা কি পাচ্ছি যে 4 থেকে 7 পর্যন্ত এই কয়েকটার সমাণু নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্রটি আমরা প্রয়োগ করতে পারবো। অপরদিকে যখন আসবে C8H18, তখন এটার জন্য আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারি, 2n-4 + 2, 2n-4 + 2। তাহলে এই ক্ষেত্রে আমাদের সমাণু সংখ্যা হবে 2, 8 - 4 + 2, 2। তাহলে এটা আমাদের যদি টোটাল করা হয় তাহলে এখানে সমাণু বের হচ্ছে আমাদের টোটাল 18টি সমাণু হচ্ছে, 16 × 2 = 18। তাহলে আমরা এটার জন্য 18টি C9H20, এর জন্য আমরা এই সূত্রটি প্রয়োগ করতে পারি, 2, 9 - 4 + 2। এটা যদি আমরা প্রয়োগ করি তাহলে সমাণু আসবে 35, এই সমাণু। তো আমরা পরিশেষে কি বলতে পারি, C10 এর জন্য আমরা যেটা পাবো সবগুলো 1 থেকে C10H22, C1 থেকে C9 পর্যন্ত মোট 75টি সমাণু আছে, অর্থাৎ এর জন্য আমরা 75টি সমাণু বের করতে পারবো। তাহলে আমরা ফাইনালি আসলাম কিসে, যে অ্যালকেনের সমাণুগুলো হচ্ছে, এক কার্বনের জন্য 1টি, 2 কার্বনের জন্য 1টি, 3 কার্বনের জন্য আমরা পেলাম 1টি, 4 কার্বনের জন্য আমরা পাচ্ছি 2টি, 5 কার্বনের জন্য 3টি, 6 কার্বনের জন্য 5টি, 7 কার্বনের জন্য 9টি, 8 কার্বনে পেলাম আমরা 18টি, আর 9 কার্বনে 35টি। C8 18, C9 35, এগুলো সবগুলো যোগ করলে 75 হবে। এই 75 আমরা পাচ্ছি এই টোটাল C10 এর জন্য 75। তাহলে আমরা অ্যালকেনের 10 পর্যন্ত আমরা সমাণু নির্ণয় করতে পারবো আশা করা যায়। এরপর আমাদের আর যাওয়ার দরকার নেই, কারণ 11 পর গেলে অনেক সমাণু হবে, শত শত সমাণু আসবে। তো আমরা এই সমাণুগুলো কীরকম হতে পারে সেটা আমরা বের করি। 1, 2, 3, এই 3টি কার্বনে আমাদের প্রয়োজন নেই, C4H10, এইটার জন্য আমরা সমাণু পাবো। তাহলে অ্যালকেনগুলোর ক্ষেত্রে যে সমাণুগুলো পাওয়া যায়, অ্যালকেনের শুধুমাত্র আমরা শিকল সমানুতা আর হচ্ছে অবস্থান সমানুতা। তাহলে অ্যালকেনে 2 প্রকার সমানুতা পাওয়া যাবে, শিকল আর অবস্থান, চেইন আইসোমারিজম আর হচ্ছে পজিশনাল আইসোমারিজম, CI/PI, এই 2 প্রকার আমরা সমানুতা পেতে পারি। তাহলে এর আমরা যে 2টা পাওয়ার কথা বলছিলাম, সেই 2টা সমাণু হচ্ছে, প্রথমত আমরা আসি CH3 লম্বা শিকল, এটা হচ্ছে বিউটেন, এটা লম্বা শিকলের বিউটেন পেলাম। এবার আমরা শিকলে একটা কার্বন কমিয়ে দিলাম, তো হাইড্রোজেনগুলো আমরা সংখ্যা পরে দেবো, এইখানে আমরা একটা দিতে পারি। তাহলে এটা হচ্ছে 2-মিথাইল-প্রোপেন, 2-মিথাইল-প্রোপেন। তাহলে আমরা সমাণু পাচ্ছি পেন্টেন, অর্থাৎ C5H12। এর জন্য আমরা এটার জন্য পেয়েছিলাম 2টা, এর জন্য পেয়েছিলাম 3টা সমাণু। তাহলে এখানে 2টা আমরা পেয়ে গেলাম, 3টা সমাণু। আমি সমাণুগুলো এইভাবে দেবো, শুধু কার্বনের
হাইড্রোজেন সংখ্যাগুলো তোমরা ইচ্ছা মতো অর্থাৎ প্রয়োজনীয় সংখ্যক হাইড্রোজেন বসাই নিতে পারো। তো এরপরে আমাদের যে সমানুত্তর আসবে সেটা হচ্ছে এরকম হতে পারে, অর্থাৎ এগুলোতে আমরা হাইড্রোজেন বসাই নেব, যোজনী অনুযায়ী আমরা হাইড্রোজেন বসাই নেব। পরবর্তীতে আমরা আরেকটা কার্বন কমাই দিতে পারি, অর্থাৎ এরকম হতে পারে। তো আমরা পেন্টেনের এই 3টা সমাণু পেলাম। এটার নাম হচ্ছে পেন্টেন, আর এটার নাম হচ্ছে 2-মিথাইল বিউটেন, পেন্টেন 2-মিথাইল বিউটেন, আর এটা হচ্ছে 2,2-ডাইমিথাইল প্রোপেন বিউটেন। এটা হচ্ছে 2,2, এটা 1, এটা 2, এটা 3, তাহলে এটা আমরা বলবো 2,2-ডাইমিথাইল প্রোপেন। তো আমরা C4 C5 এর সমাণুগুলো আমরা খুঁজে। এখন আমরা দেখি C6H14, এটার জন্য আমরা পেয়েছিলাম 5টা সমাণু। তো এর 5টা সমাণু প্রথমে একটা লম্বা শিকল আমরা দিয়ে দেব। তো এর হাইড্রোজেনগুলো আমরা প্রয়োজন অনুযায়ী বসাবো। এটার নাম হলো হেক্সেন। এবার একটা কার্বন কমাই দেব, তাহলে একটা কার্বন দিলে এবার 5টা কার্বন, তাহলে আর যে একটা কার্বন কমানো হয়েছিল সেটা কোনো এক জায়গায় বসাই দিতে হবে। তাহলে এটা যদি 1 নম্বর হয়, এটা 2, তাহলে 2-মিথাইল পেন্টেন, 2-মিথাইল পেন্টেন। অনুরূপভাবে এটাকে যদি আমরা 1, এটা 2, এটা 3 ধরি, তাহলে 3-মিথাইল পেন্টেন হলো। তাহলে 2-মিথাইল পেন্টেন, 3-মিথাইল পেন্টেন। অনুরূপভাবে আমরা আরেকটা কার্বন এবার কমাতে পারি। আরেকটা কার্বন কমালে কিন্তু 2টা কী হবে, কার্বন পার্শ্ব শিকল হিসাবে যুক্ত হবে। এই 2টা কার্বন পার্শ্ব শিকল হিসাবে যুক্ত হলো। তাহলে আমরা এটা 1, এটা 2, এটা 3, 4, তাহলে এখানে 2,3-ডাইমিথাইল, 2,3-ডাইমিথাইল বিউটেন, এর নামকরণ করতে পারি। অনুরূপভাবে এবার আমরা এখানে 2 জায়গায় ছিল 2টা মিথাইল, এবার 1 জায়গায় 2টা মিথাইল, যে কোনো একটাতে দিলেই হবে। এখানে 1, এটা 2, এটা 3, এটা 4, তাহলে এটা হচ্ছে 2,2-ডাইমিথাইল বিউটেন। এরপর আর কমানো সম্ভব নয়, কমালে কিন্তু ওই কার্বন রাখার জায়গা নেই, একই ঘটনা ঘটে যাবে। তাই আমরা কটা পেলাম, 1, 2, 3, 4, 5টা। তাহলে মোট 6 কার্বন থাকলে অ্যালকেনগুলোর 5টা সমাণু সম্ভব। এখন 7টা কার্বন থাকলে 9টা সমাণু সম্ভব। সমাণুগুলো আমরা এখন চিন্তা করি। প্রথমে লম্বা শিকল 7টা কার্বনের, এটা হলো CH3 CH2 CH2 CH3। পরের বার আমরা একটা কার্বন কমাই দিলাম, তাহলে এটা হলো 1, এটা 2, 2-মিথাইল হেক্সেন হবে, এটার নাম 2-মিথাইল হেক্সেন। পরের বার এই জায়গাটা অবস্থান চেঞ্জ করে দিলাম, তাহলে অবস্থান চেঞ্জ হলো। এটা ছিল 2-মিথাইল, এটা 1, 2, 3, এটা হবে 3-মিথাইল হেক্সেন। এরপরে বার শিকলের আরেকটা কার্বন আমরা কমাই নিতে পারি, কমাই নিলাম। তাহলে 2টা কার্বন থাকলো, কার্বন 2টা তাহলে 2 জায়গায় মিথাইল হিসাবে যুক্ত হলো। তো এটা কিন্তু আরেক জায়গায় পজিশন চেঞ্জ করতে পারে। তো এর পরের বার 5 কার্বন থাকলো, কিন্তু মিথাইলগুলোর পজিশন চেঞ্জ হলো, তাহলে এটা পজিশনাল সমাণু। এর পরের বার আমরা এই দুটাকে একই কার্বনে দিতে পারি। এটা হতে পারে। এবার এই 2টা মিথাইল, অর্থাৎ এটা 1, এটা 2, তাহলে 2,2-ডাইমিথাইল, এটার নাম হবে পেন্টেন। এবার এই 2 নম্বরে মিথাইল 2টা না দিয়ে 3 নম্বরে দিতে পারি, এই 3 নম্বরে দেওয়া আছে 3,3-ডাইমিথাইল পেন্টেন। এর পরের বার মিথাইল না দিয়ে আমরা কি করলাম, এক জায়গায় 5টা কার্বন ঠিক আছে, কিন্তু এক জায়গায় আমরা দিলাম ইথাইল বানিয়ে দিলাম। তাহলে এটা এইখানে যদি দিতাম তাহলে কিন্তু লম্বা শিকলটা এদিক দিয়ে যেত, তখন এটার মতো হতো, যে কারণে এটাকে মাঝখানের কার্বন অর্থাৎ 3 নম্বর কার্বনে দেওয়া হলো, তো 3-ইথাইল পেন্টেন। এরপর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে 4 কার্বন আমরা তৈরি করলাম। 4 কার্বন তৈরি করলে এক জায়গায় যে কোনো 2টা দিতে হবে, আর এক জায়গায় একটা দিতে হবে, এছাড়া আর কার্বন কমানো সম্ভব নয়। তাহলে এই ক্ষেত্রে আমরা পাচ্ছি শিকলের দৈর্ঘ্য এটার মধ্যে কমে গেছে, যে কারণে এটা হচ্ছে শিকল সমানতা, কিন্তু এইটার এটার মধ্যে দেখো, এটা শিকল সমানতা, এটাও কিন্তু শিকল সমানতা। এইটা আর এটা কিন্তু শিকলের দৈর্ঘ্য একই, এটা তো 5টা কার্বন, এটা তো 5টা কার্বন, এটা তো 5টা কার্বন, শুধু গ্রুপগুলো অর্থাৎ পার্শ্ব শিকলগুলোর অবস্থান চেঞ্জ হয়েছে। তাহলে এটা হচ্ছে অবস্থান সমানতা, তাহলে এটা অবস্থান সমানতার মধ্যে পড়তেছে। তো তারপর এইটা কিন্তু 5 কার্বনের, এটা 4 কার্বনের, তাহলে এদের শিকলের দৈর্ঘ্য কম বেশি হলে শিকল সমানতা। আর যদি
গ্রুপগুলোর অবস্থান চেঞ্জ হয় তাহলে অবস্থান সমানতা। এইভাবে আমরা এরপর একটা অনেকগুলো সমানতা আছে। C8 হলে, C9 হলে 18টি, 35টি, তাহলে সমানুর সংখ্যা অনেক বেশি হচ্ছে। এগুলো আমরা এভাবে বের করতে পারবো। তো আমরা 7 পর্যন্ত বের করা শিখব। এখন আমরা অ্যালকিনের সমানতা নিয়ে চিন্তা করতে পারি। অ্যালকিনগুলোর ক্ষেত্রে দ্বিবন্ধন রয়েছে। দ্বিবন্ধন থাকলে এরা 3 প্রকার সমানতা দেখাতে পারে। একটা হলো শিকল, একটা হলো অবস্থান, আর একটা এই দ্বিবন্ধন কার্বন সংখ্যা কমলে আমরা বলয় সমানতা নিয়ে আসতে পারি, বলয় বা চক্র। তাহলে এই 3 আইটেমের সমানতা আমরা বের করতে পারি। এই ক্ষেত্রে C1 এর এখানে তো যৌগ থাকবে না, C2 C3 এর সমানু 1টি করে, অর্থাৎ 2 কার্বন 3 কার্বন হলে 1টি করে। 4 কার্বন থেকে আমাদের কাজ শুরু। তো 4 কার্বনের যৌগটি C4, এটার সাধারণ আণবিক সংকেত CnH2n। তাহলে C4H8, এইটার জন্য আমরা কী কী পেতে পারি? প্রথমত আমরা চিন্তা করব লম্বা একটা শিকল। তো শিকলের মধ্যে দ্বিবন্ধন যে কোনো এক জায়গায় দিয়ে দিলাম, CH3 CH2 নিয়ে দিলাম। এই দ্বিবন্ধনটা এই জায়গায় না থেকে এই জায়গায় থাকতে পারে, অর্থাৎ অবস্থান। তো আমাদের এরকম হতে পারে, এই জায়গায় থাকতে পারে। তাহলে এটা একটা সমাণু। এই সমাণু, এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে অবস্থান সমাণু। তো এর ক্ষেত্রে আর কোনো পার্শ্ব শিকল তৈরি করা সম্ভব নয়। তো আমরা এটার ক্ষেত্রে আরেকটা সমাণু বের করতে পারি, সেটা হচ্ছে বলয় সমাণু, CH2। অর্থাৎ এর ক্ষেত্রে আমরা এরকম গঠন হলে আমরা পেতে পারি 3টা সমাণু, এরকম গঠন হলে 3টা সমাণু পেতে পারি। কিন্তু যদি বলা হয় যে অ্যালকিনগুলো শুধু অ্যালকিন সমাণু, তাহলে অ্যালকিন সমাণু কিন্তু এই দুটা, এই আণবিক গঠনের সমাণু এই 3টা হবে। কিন্তু শুধু বলে যদি অ্যালকিন সমাণু, তাহলে কিন্তু 2টাই সম্ভব, অবস্থান সমানতা। বলয়টা কিন্তু অ্যালকিনের মধ্যে পড়ছে না। শুধু এরকম থাকলে আমরা বলবো যে এর সমাণু 3টি হতে পারে। আর যদি বলে অ্যালকিন সমাণু কয়টি, তাহলে 2টি। তাহলে অ্যালকিনের ওই গঠন বিশিষ্ট আমরা 2টা সমান করছি। যদি C5H10 হয়, C5H10, সেই ক্ষেত্রে আমরা প্রথমত লম্বা শিকল আমরা খুঁজে নেব। এই জায়গায় একটা দ্বিবন্ধন, বাকিগুলো হাইড্রোজেন মিলাই দিতে হবে। দ্বিবন্ধনটা চেঞ্জ, এই দ্বিবন্ধন এখানে আনলে একই হবে, এই দিক দিয়ে 1 2, এই দিক দিয়ে 1 2, মানে এটা গঠন আর এখানে এনে দেয় একই। এবার আমরা আসতে পারি, এই ক্ষেত্রে কিন্তু আমাদের এরকম করতে পারি, একটা কার্বন কমে গেল, তাহলে CH3 সেই কার্বনটা আমরা এইখানে দিতে পারি, এরকম একটা হতে পারে। দ্বিবন্ধনটা আবার এখানে নিয়ে আসতে পারি। এই জায়গায় CH3 রেখে দিলাম, তাহলে আমরা পাচ্ছি এটা। এর জন্য আমরা আরও কিন্তু বলয়ের যদি চিন্তা করি, তাহলে কিন্তু বলয় সমানতা আমরা পেতে পারি। সেটা আমি যদি এইভাবে দেই, 5টা কার্বন আছে, প্রতি জায়গায় 2টা করে আছে, তাহলে আমাদের হলো কয়টা? তাহলে এই কয়েকটা আমরা সমাণু এখানে পেতে পারি। এছাড়াও আমরা যদি চিন্তা করি, তাহলে এই গঠনের মধ্যে আমরা পাচ্ছি 5টা সমাণু টোটাল। এছাড়া আমরা আরেকটা সমাণু এখানে চিন্তা করতে পারি এই জায়গাটাতে, সেই জায়গাটা হচ্ছে CH3 CH, এইখানে আমরা একটা মিথাইল লাগাই দিতে পারি। তাহলে মোট আমরা এই গঠনের জন্য 1 2 3 4 5 6টা সমাণু পাচ্ছি। কিন্তু অ্যালকিন সমাণু আমরা পাবো 4টা, দ্বিবন্ধনযুক্তগুলো অ্যালকিন সমাণু। অ্যালকাইনের সমাণু, অ্যালকাইনগুলো একই রকম, চেন সমাণু, অবস্থান সমাণু, বলয় সমাণু দেয়। শুধু অ্যালকাইন বললে আমরা 3 বন্ধনযুক্তগুলোকে আমরা চিন্তা করব। তাহলে 3 বন্ধনযুক্ত এই 2টা আমরা পাচ্ছি শুধু অ্যালকাইন বললে। কিন্তু এটার ক্ষেত্রে যদি বলে যে সমাণু কী কী হতে পারে, তাহলে এরকম একটা হতে পারে, এটা আবার মাঝখানে হতে পারে। আবার এটাকে আমরা বলয় যদি চিন্তা করি, তাহলে এই দ্বিবন্ধন একটা অবশ্যই দিতে হবে, এটা হচ্ছে সাইক্লোবিউটিন। অনুরূপভাবে আমরা এরকম একটা চিন্তা করতে পারি, হ্যাঁ, এটা হচ্ছে মিথাইল সাইক্লোপ্রোপিন। আবার অনুরূপভাবে আমরা চিন্তা করতে পারি, এই যে এটা হচ্ছে কনজুগেট যৌগ, এগুলো তোমাদের নেই, কিন্তু এটাও একটা সমাণু হতে পারে। এবার আমরা অক্সিজেনযুক্ত যে সকল যৌগ রয়েছে, সেগুলোর কথা চিন্তা করি। তাহলে যদি একটা অক্সিজেন থাকে, একটি ও থাকলে কি হতে পারে, কোন কোন গঠনগুলোতে একটা করে ও রয়েছে?
তাহলে আমরা চিন্তা করতে পারবো অ্যালকোহল, অ্যালকোহলে একটা ও রয়েছে, ইথারে একটা অক্সিজেন রয়েছে, অ্যালডিহাইডে একটা অক্সিজেন রয়েছে, তারপর হচ্ছে কিটোনে। এছাড়াও অ্যামাইডে রয়েছে, কিন্তু সেখানে নাইট্রোজেনও রয়েছে, একটা ও, একটি ও, একটি এন হলে অ্যামাইড। এটা আমরা চিন্তা করতে পারি যদি দুইটি অক্সিজেন থাকে, দুইটি অক্সিজেন থাকলে, দুটো অক্সিজেন কার কার মধ্যে আছে, কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপে আর হচ্ছে এস্টার গ্রুপের মধ্যে থাকে, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড অথবা এস্টার হতে পারে। সি আর এন যদি থাকে একসাথে, তো আমরা আগে এটা দেখি। তো কখন হবে অ্যালকোহল আর ইথার? অ্যালকোহল হলে অবশ্যই ইথার হবে, অ্যালকোহল ইথার দুই ভাই, অ্যালডিহাইড কিটোন দুই ভাই, অ্যাসিড এস্টার দুই ভাই। আচ্ছা, তো আমরা অ্যালকোহল থাকলে অবশ্যই ইথার হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এদের সাধারণ আণবিক সংকেত যদি এরকম দেখো, CnH2Hn+2 আর হচ্ছে ও, তো এরকম যদি আমরা চিন্তা করি C2H4, 2 × 4 5 6, তাহলে হবে 6, এরকম যদি গঠন হয় তাহলে এটার মধ্যে অ্যালকোহল গঠন হতে পারে, ইথার গঠন হতে পারে। এটা দিয়ে যদি আমরা অ্যালকোহল গঠন করি, 2 কার্বনের অ্যালকোহল, ইথানল ছাড়া আর কোনো বিকল্প নেই, আর এর আমরা পেতে পারি একটা ইথার, মিথোক্সি মিথেন বা ডাইমিথাইল ইথার আমরা পেতে পারি। C3H8 অর্থাৎ C3H8, 3 × 6 7 8, এইটা যদি হয় তাহলে আমরা প্রথমে একটা লম্বা শিকলের অ্যালকোহল তৈরি করলাম, তারপরে এই অ্যালকোহলটার OH গ্রুপটা মাঝখানেও থাকতে পারে, অবস্থান সমানও হতে পারে, তাহলে CH3 হতে পারে। আবার এটা কি হতে পারে, ইথার হতে পারে। তো এইটার ক্ষেত্রে ইথার হলে মেটামার কিন্তু সম্ভব হয়, কিন্তু 3 কার্বন পর্যন্ত মেটামার হয় না। তাহলে আমরা C3H8O হলে এরকম 3টা আমরা সমাণু পেতে পারি। 4 কার্বনের যদি এরকম গঠন হয় তাহলে আমরা অবশ্যই অ্যালকোহলে নিয়ে আসতে পারি। প্রথমে লম্বা শিকলে দিয়ে দিলাম, এটা হচ্ছে বিউটানল 1, তারপরে আমরা এটাকে এই জায়গায় দিতে পারি, দিলে হলে বিউটানল 2, এটাকে এই জায়গায় দিলেও একই বিউটানল 2 হতে পারে। তারপর আমরা শিকলের দৈর্ঘ্যটা একটু কম বেশি করে নিতে পারি, অর্থাৎ আমরা এই জায়গায় মিথাইল লাগাই দিতে পারি। এরপর আমরা কি করতে পারি, যদি এই মিথাইলটা এইখানে দেই তাহলে এই জিনিসটাই হচ্ছে, কিন্তু মিথাইলটা এখানে লাগানো মানে হচ্ছে একই। এরপর আমরা আসতে পারি ইথার, CH3 CH2O CH2 CH3। এবার কিন্তু ইথারটার দুই পাশে সমান কার্বন সংখ্যা আছে, এটা কম বেশি করা যেতে পারে, অর্থাৎ মেটামারিজম আসতে পারি আমরা CH3O CH2 CH3, অর্থাৎ আমরা এই 5 প্রকার সমাণু এই গঠন দিয়ে বের করতে পারি। একটি অক্সিজেন থাকলে আমরা আরেক প্রকার যৌগ পেতে পারি, সেটা হচ্ছে অ্যালডিহাইড অথবা কিটোন। অ্যালডিহাইড এবং কিটোনের মধ্যে কিন্তু হাইড্রোজেন কম থাকে, সুতরাং CnH2Hn+2 ও থাকলে অ্যালকোহল ইথার হয়, কিন্তু CnH2Hn হলে, অর্থাৎ কার্বনের সংখ্যার চেয়ে হাইড্রোজেনের সংখ্যা দ্বিগুণের চেয়ে 2 বেশি হলে অ্যালকোহল, কিন্তু দ্বিগুণ হলে অ্যালডিহাইড কিটোনের মধ্যে পড়বে। তো আমরা এরকম একটা দেখি, এই গঠনটা। তাহলে এরকম যদি আমরা দেখি যে এর দ্বিগুণ আছে আর একটা অক্সিজেন আছে, তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে এটা অ্যালডিহাইড গঠন হবে অথবা কিটোন গঠন হবে। তো এটা দিয়ে আমরা অ্যালডিহাইড যদি গঠন করতে চাই, CH3 CH2 CHO হতে পারে। এটা দিয়ে যদি আমরা কিটোন গঠন করতে চাই, CH3 CO CH3, এই কিটোনটা আমরা পেতে পারি। এছাড়াও যদি আমরা C4H8O এই গঠন দিয়ে আমরা যদি চিন্তা করি, তাহলে CH3 CH2 CHO, এই শিকলটা লম্বা, এই শিকলটাকে আমরা একটা পার্শ্ব শিকল হিসাবে ধরে নিতে পারি, CH3 CHO, এইখানে একটা মিথাইল লাগিয়ে দিতে পারি। অনুরূপভাবে আমরা এটাকে কিন্তু কিটোনে যদি নিয়ে আসি,
CH3, অর্থাৎ আমরা কিটোন পেতে পারি, অ্যালডিহাইড পেতে পারি। দুইটা অক্সিজেন থাকলে আমরা জানি সেটা হতে পারে অ্যাসিড অথবা এস্টার হতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে গঠনটা আমরা কিভাবে বুঝবো যে অ্যাসিড অথবা এস্টার হবে? যদি কার্বন সংখ্যার চেয়ে হাইড্রোজেন সংখ্যা দ্বিগুণ হয়, সেই ক্ষেত্রে আমরা এটা চিন্তা করব। ধরে নিলাম CH3H6O2, এই গঠনের আমরা অ্যাসিড যদি চিন্তা করি CH3CH2COH। অনুরূপভাবে আমরা এর কিন্তু এস্টার গঠন দেখতে পারি CH3, আবার এটা এরকম এস্টারও হতে পারে C2H5। তাহলে আমরা পাচ্ছি, এটা পাচ্ছি প্রোপানোয়িক অ্যাসিড, এটাতে আমরা পাচ্ছি মিথাইল ইথানয়েড, এটা পাচ্ছি ইথাইল মিথানয়েড, অর্থাৎ এই গঠনে 3টা পেতে পারি। এরকম যদি 4 থাকতো তাহলে এভাবে সিকলে একটা করে কার্বন কমায় দিয়ে আমরা সমানুগুলো বের করে নিতে পারি। আরও কিছু সমাণু আমরা হিসাব করতে পারি, সেটা হচ্ছে যেমন সায়ানাইড, এই CN হলে সায়ানাইড আর NC হলে আইসোসায়ানাইড। যদি কোনোভাবে আমরা এরকম সমাণু পেয়ে যাই তাহলে সায়ানাইড আইসোসায়ানাইড এই দুই প্রকার আমরা সমাণু পেতে পারি। CN যুক্ত থাকলে সায়ানাইড আইসোসায়ানাইড। এখন সিকলের সংখ্যা অনুসারে আমরা কি করতে পারি, সেখানে এই ক্ষেত্রে কিন্তু কার্বন সংখ্যার চেয়ে হাইড্রোজেন সংখ্যা একটা বেশি আছে, কার্বনের চেয়ে হাইড্রোজেন একটা বেশি আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা সিকল যদি লম্বা পেয়ে থাকি তাহলে 500 সিকল যুক্ত করে করে আমরা ইচ্ছামতো সমাণুগুলোকে বানিয়ে নিতে পারবো। ইউরিয়া কোন ধরনের সমানুতা দেখাতে পারে? তো আমরা এই ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করব, ইউরিয়ার সংকেত হচ্ছে NH2CO NH2 ইউরিয়া। তো ইউরিয়া হচ্ছে টটোমারিজম সমানুতা দেখায়। তাহলে এটা কি ধরনের সমানুতা দেখায়? টটোমারিজম। কার্বনিল গ্রুপ যেহেতু আছে, এখানকার ইলেকট্রনগুলো এর কাছে চলে আসবে, এটা একটু প্লাস হবে, এটা মাইনাস চার্জ হবে, এখান থেকে একটা প্রোটন আকারে হাইড্রোজেন এসে এখানে যুক্ত হবে, এখানে দ্বিবন্ধন হবে। তাহলে এটা আইসো ইউরিয়া টটোমারিজমের মাধ্যমে আইসো ইউরিয়াতে পরিণত হতে পারে। তাহলে এই প্রশ্নটার উত্তর হচ্ছে ইউরিয়া টটোমারিজম বা টটোমার দেখায়। আর যে সমানুতা সেটার নাম হচ্ছে টটোমারিজম। C4H10O এর কতটি অ্যালকোহলীয় সমাণু সম্ভব? যদি এরকম কোনো MCQ থাকে 2, 3, 4, 5, তো এটা আমাদের বের করে আমরা দেখতে পারি। তাহলে এর জন্য আমরা 1, 2, CH3, CH2, CH2OH, এটা একটা সমাণু হতে পারে। CH3, CH2, CH, ইতিপূর্বে এটা দেখানো হয়েছে, এটা একটা হতে পারে। তারপরে হতে পারে এরকম একটা হতে পারে। এরপর আরেকটা আমরা দিতে পারি, সেটা হচ্ছে CH3, CH3OH, অর্থাৎ মোট এই 4টি সমাণু সম্ভব। তাহলে এইটা হচ্ছে বিউটানল 1, বিউটানল 2, এটাকে বলতে পারি 1, 2 মিথাইল প্রোপানল 1, এটাকে বলতে পারি, এইটা লম্বা সিকল 1, 2, 3, 2 মিথাইল প্রোপানল 2। কিটো ইনল সমানুতা দেখায় কোনটি? তাহলে কিটো ইনল হচ্ছে কিটো গঠন, আর হচ্ছে ইনল মানে হচ্ছে অ্যালকিন আছে আর হচ্ছে অ্যালকোহল আছে, এরকম গঠন। তাহলে অ্যালকিন ও অ্যালকোহলীয় গঠন অর্থাৎ টটোমারিজম দেখাবে কোনটি? এই যে এইটার ক্ষেত্রে কিন্তু অ্যালডিহাইড টটোমারিজম দেয় না, আমরা জানি কিটোন টটোমারিজম দেখায়। তাহলে কিটোন অথবা অ্যালকোহল যদি অসম্পৃক্ত অ্যালকোহল হতো তাহলে টটোমারিজম দেখায়। তাহলে এই কিটোনটা হতে পারে, এই কিটোন হতে পারে, এই কিটোন হতে পারে, এটা তাহলে হেটে আউট। তাহলে এই কিটোন, এই কিটোন, এই কিটোন। তো টটোমারিজম দেখানোর শর্তটা হচ্ছে আলফা অবস্থানে হাইড্রোজেন থাকতে হবে, আলফা অবস্থানে হাইড্রোজেন পরমাণু থাকতে হবে। আলফা হাইড্রোজেনগুলো প্রোটন আকারে ত্যাগ হয়, আলফা হাইড্রোজেন প্রোটন আকারে ত্যাগ হওয়ার কারণে অ্যালকোহলীয় গঠন সম্ভব। তাহলে এটার আমরা আলফা অবস্থান যদি চিন্তা করি, এটা একটা বেনজিন বলয়, একটা দেখালে বাকিগুলো তোমরা বুঝতে পারবা। এটা ছিল C6H6 বেনজিন, কিন্তু একটা হাইড্রোজেন অর্থাৎ এইখানকার হাইড্রোজেনটার পরিবর্তে CO গ্রুপটা যুক্ত হয়েছে।
এইখানকার হাইড্রোজেনটার পরিবর্তে CO গ্রুপটি যুক্ত হয়েছে। তাহলে কার্যকরীমূলক যে কার্বনে থাকে তাকে আলফা কার্বন বলে। এটা আলফা, এটা আলফা। তাহলে আলফা অবস্থানে কোনো হাইড্রোজেনই নেই, সুতরাং এই হাইড্রোজেনটা বের হয়ে গেলে একটা হাত তৈরি হবে, তখন দ্বিবন্ধন গঠন। তো আলফা অবস্থানে যেহেতু হাইড্রোজেনে নেই, সুতরাং এখানে ইনল গঠন সম্ভব নয়। এখানেও কিন্তু আলফা অবস্থানে কোনো হাইড্রোজেন নেই, অর্থাৎ এই গঠনটাতে যদি আমরা দেখি এইখানে কোনো হাইড্রোজেন নেই। এটা কিন্তু কার্যকরীমূলক যে কার্বনে থাকে তাকে আলফা বলে। তাহলে আলফা অবস্থানে হাইড্রোজেন নেই। এইখানে যে কার্বনটা আছে এর সাথে কিন্তু দুইটা মিথাইল লাগানো আছে, আর এইখানে একটা বেনজিন চক্র লাগানো আছে। তাহলে এইখানেও আলফা অবস্থানে হাইড্রোজেন নেই, এটার আলফা অবস্থানে এটা কার্যকরীমূলক এই কার্বনে আছে, এটা আলফা, এটা আলফা। তাহলে এই দুই জায়গায় কোনো হাইড্রোজেন নেই। তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তাহলে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা একটু খুঁজে দেখি কীভাবে হয়। তাহলে এইটা যদি আমরা চিন্তা করি, এখানে কিন্তু বেনজিন চক্র একটা আছে, বেনজিন চক্রের সাথে এইভাবে কিন্তু, তাহলে এই কার্যকরীমূলকটা এই কার্বনের সাথে লাগানো আছে, এই কার্বনের সাথে লাগানো আছে। তাহলে এটা আলফা কার্বন, এটাও আলফা কার্বন। এই আলফা কার্বনে হাইড্রোজেন নেই, সমস্যা নেই, কিন্তু এই আলফা কার্বনে হাইড্রোজেন রয়েছে। তাহলে এই আলফা কার্বনের একটা হাইড্রোজেন এইখানকার ইলেকট্রনগুলো এর কাছে যায়, এটা মাইনাস হয়, আর এই প্রোটনটা এখানে যুক্ত হয় আর এখানে দ্বিবন্ধন হয়। তাহলে এটা যদি কেটোইনল দেয় তাহলে আসলে গঠনটা হবে এরকম, এই গঠনটি সম্ভব। সুতরাং এটা সঠিক উত্তর। 3-pentene-2-ol অথবা পেন্ট 3-in-2-ol এই যৌগটা কোন ধরনের সমানতা দেখাতে পারে? কিন্তু যৌগটার আমরা সংকেতেই এখনো দেখিনি, কাজেই সমানতা কোথায়? তাহলে প্রথম কাজটা হচ্ছে আমাদের এই যৌগটার সংকেত নির্ণয় করা। পেন্ট মানে 5টা কার্বন, 1 2 3 4 5টা কার্বন। 2-ol এইটা যদি 1 নম্বর ধরি তাহলে এখানে একটা OH দেই, অল। 3-in 1 2 3 এই জায়গায় ইন দ্বিবন্ধন আছে, বাকিগুলো আমরা হাইড্রোজেন দিয়ে মিলিয়ে দেব। এই যৌগটা কোন ধরনের সমানতা দেখায়? তাহলে আমরা জানি যে দ্বিবন্ধন থাকলে জ্যামিতিক সমানতা সম্ভব। তাহলে এর আমরা জ্যামিতিক সমানতা পাবো, জ্যামিতিক সমানতা পাবো। তো কিভাবে? আমরা এই দ্বিবন্ধনের কার্বন দুটা ইন্ডিকেট করলাম। এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, একটা মিথাইল লাগানো আছে, এই মিথাইল একটা হাইড্রোজেন দিলাম। এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, আর একটা এই গোটা গোষ্ঠীটাই একটা ধরে নিতে হবে। তাহলে এই পাশে যেটা আছে এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেনটা এই পাশে দিলাম, আর এই পুরো অংশটাকে আমি এই পাশে দিলাম, COH-CH3। তাহলে এইটা এরকম যদি হয় একই গ্রুপ একই পাশে, তাহলে এটা আমরা সিস বলবো, আর এটাকে উল্টে দিলে এই গঠনটার নাম হবে ট্রান্স, CH3, এটা হবে ট্রান্স। তাহলে আমরা এই যৌগটার দুইটা সমাণু পেলাম, জ্যামিতিক সমাণু, সেটা হচ্ছে সিস আর ট্রান্স। অপরদিকে এর কিন্তু আমরা আলোক সক্রিয় সমানুতা পেতে পারি। যেমন আমরা যদি চিন্তা করি যে প্রতিসম কার্বন আছে কিনা, অর্থাৎ কোনো একটা কার্বনের সাথে 4টা ভিন্ন গ্রুপ যুক্ত আছে কিনা, সেটা চিন্তা করলে আমাদের এই জায়গায় আসতে হবে। তাহলে এই জায়গায় আমরা কিন্তু 4টা ভিন্ন গ্রুপ পেতে পারি। যেমন আমরা যদি চিন্তা করি ওই কার্বনটাকে আমরা চিন্তা করতেছি, ওই কার্বনের সাথে একটা এইচ আছে, ধরে নিলাম OH-টা আছে, একটা OH আছে, একটা এইচ আছে, মিথাইল একটা আছে, আর এই পাশের পুরো অংশটাই একটা ধরে নিলাম। তাহলে এটা আমরা দেখলাম CH ডাবল বন্ড CH3। তো এগুলো যেভাবে দেয় না কোনো সমস্যা নেই, আমাদের এইটুকু জায়গা। তাহলে এইটা হচ্ছে অপ্রতিসম কার্বন। অপ্রতিসম কার্বন থাকলে এই যৌগটা যদি আলোকে ডানে ঘোরায়, এর দর্পণ প্রতিবিম্বের মতো একটা যৌগ থাকবে, সেটা আলোকে বামে ঘোরাবে। এটা যদি D সমাণু হয় তাহলে এর কিন্তু আরেকটা থাকবে, সেটা হচ্ছে L সমাণু, এটা আলোকে বাঁদিকে ঘোরায়, CH3। তাহলে আমরা এই যৌগটার নাম দেয়া আছে, তাহলে D এই সব নাম দিতে হবে, পেন্ট 3-in-2-ol, L পেন্ট 3-in-2-ol, এগুলো লিখতে হবে। তাহলে এই যৌগটার আমরা দুই প্রকার সমাণু পাচ্ছি।
একটা হচ্ছে জ্যামিতিক সমাণু যেটা আগে দেখালাম, আর অপ্রতিসম কার্বন থাকার কারণে এটা আলোক সমানতা দেখাতে পারে। এখানে একটা যৌগ আণবিক সংকেত দেওয়া আছে C6H4Cl2। তো এই যৌগটার কী কী সমাণু হতে পারে আমাদের মাথায় রাখতে হবে। কার্বনের চেয়ে হাইড্রোজেন যদি কম হয় তাহলে হতে পারে সেটা অ্যারোমেটিক চক্র, কারণ অ্যারোমেটিক চক্রে C6H6 কোনো কারণে অন্য গ্রুপ ঢুকলে হাইড্রোজেনগুলোর পরিবর্তে অন্য গ্রুপ ঢুকে, তাহলে দুইটা অন্য গ্রুপ ঢুকছে, দুইটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে এটার আমরা সম্ভব হচ্ছে অ্যারোমেটিক সমাণু। তাহলে এটা C6H6, এখানকার হাইড্রোজেনের পরিবর্তে একটা ক্লোরিন আর একটা ক্লোরিন এখানে দিতে পারি, তাহলে 1-2 বা অর্থ ডাইক্লোরোবেনজিন। হ্যাঁ, অর্থ পাশাপাশি থাকলে অর্থ ডাইক্লোরোবেনজিন বা 1-2 ডাইক্লোরোবেনজিন। তো অর্থ হলে আমরা এখানে মেটা লিখতে পারি, তাহলে মেটা ডাইক্লোরোবেনজিন বা 1-3 ডাইক্লোরোবেনজিন। আর একটা হতে পারে দুইটা ভিন্ন গ্রুপ থাকলে 3টা সমাণু হয়, প্যারা ডাইক্লোরোবেনজিন। আমরা এইভাবে এর 3টা সমাণু দেখাতে পারি। C3H2n + 3n এরকম যদি কাঠামোর কোনো যৌগ পাওয়া যায় তাহলে আমরা বুঝবো যে এটা এলিফ্যাটিক এমিনের গঠন। আর এলিফ্যাটিক এমিন হলে এই এমিনগুলো কিন্তু কয়েক প্রকার সমানতা দেখায়, যেমন 1 ডিগ্রি এমিন, 2 ডিগ্রি এমিন, 3 ডিগ্রি এমিন, তারপর হচ্ছে মেটামারিজম, অর্থাৎ এই প্রকার সমানতা দেখায়। এছাড়া শিকল সমানতা দেখাতে পারে, শিকল, তারপর হচ্ছে অবস্থান, অর্থাৎ এই ধরনের যৌগগুলো এই মোট 5 ধরনের সমানতা দেখাতে পারে। 1 ডিগ্রি এমিন, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, মেটামারিজম, শিকল সমানতা আর হচ্ছে অবস্থান সমানতা দেখাতে পারে। এরকম একটা আমরা এমিনের কাঠামো এখন দেখি, যেমন এই কাঠামোটি C3H9n, তাহলে এটা এমিনের কাঠামো এর সাথে মিলে যায়। C3 3 × 6 আর 3 9, একটা নাইট্রোজেন। তো একটা আমরা লম্বা শিকলে NH2 এলিফ্যাটিক এমিন দিয়ে দিলাম, আর একটা আমরা দিতে পারি, এটা অবস্থান চেঞ্জ হলো, তাহলে এটা অবস্থান সমাণু হলো। এরপরে আমরা এটাতে একটা কার্বন কমিয়ে দিয়ে মিথাইলটা নাইট্রোজেনের সাথে লাগিয়ে দিলাম, এইটাকে আমরা 2 ডিগ্রি এমিন বলবো, কারণ এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, কারণ এই নাইট্রোজেনের সাথে একটা করে কার্বন যুক্ত আছে, এখানে এই নাইট্রোজেনের সাথে 2টা কার্বন লাগানো আছে, এই নাইট্রোজেনের সাথে 3টা কার্বন লাগানো আছে, তাহলে এটা 3 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 1 ডিগ্রি, এটা 1 ডিগ্রি। এটার এর মধ্যেই আমরা কিন্তু কী পেলাম, শিকল সমানতা পেয়েছি। এই শিকল সমানতা, শিকল কম বেশি হয়েছে। তারপরে আমরা অবস্থান সমানতা পেয়েছি। মেটামারিজম 4 কার্বন হলে আমরা মেটামারিজম পেতে পারি। C4 হলে কমপক্ষে 4টা কার্বন হলে আমরা মেটামারিজম পেতে পারি। C4H11n, অর্থাৎ এই গঠনটা যদি আমরা চিন্তা করি, এটাও কিন্তু এই কাঠামো, এর আগে কিন্তু এখানে 3 ছিল, এটা CnH2n + 3 হবে, তাহলে এই কাঠামোটা এর সাথে মিলে যায়। তো এটা হবে আমাদের এলিফ্যাটিক এমিন। এলিফ্যাটিক এমিনের সমাণুগুলোর কথা আমি বলেছিলাম। প্রথমে লম্বা শিকল দিয়ে একটা NH2 দিলাম, শিকলটাকে এই NH2টা পজিশন চেঞ্জ করতে পারি, তারপরে শিকলটাকে আমরা ঠিক রাখলাম, শিকলটাকে আমরা শর্ট করে দিলাম, অর্থাৎ একটা মিথাইলেনে লাগিয়ে দিলাম। অনুরূপভাবে আমরা 3 কার্বনের একটা কিন্তু মিথাইল আমরা এমিনো গ্রুপের সাথে লাগিয়ে দিলাম, এটা 2 ডিগ্রি হলো। এই 2 ডিগ্রিটার ক্ষেত্রে আমরা মেটামারিজম পেতে পারি। এটার আবার এই পাশে 2টা কার্বন, এই পাশে 2টা কার্বন হলে মেটামারিজম, তাহলে এটা পরস্পর মেটামারিজম। কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন শিকলের দৈর্ঘ্যের কম বেশি, তাহলে এটা মেটামারিজম। আবার এটা এরকম হতে পারে যে এখানে আমরা নিলাম একটা পাশের শিকল নিলাম NH, এখানে একটা মিথাইল লাগিয়ে দিলাম, আবার এরকম হতে পারে মিথাইল 2টা 2 পাশে দিয়ে দিলাম, তাহলে এইভাবে C4H11n এর সমাণুগুলো লেখা সম্ভব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।